জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষায় একটি সুন্দর নির্বাচনের। রাজনৈতিক অঙ্গন ব্যস্ত জোটের হিসাব নিকাশ আর প্রার্থীর মনোনয়ন নিয়ে। কিন্তু ভোটাররা কি ভাবছেন? সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে অধিকাংশ ভোটারই মনে করছেন আগামী নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করবে। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের এক জরিপে উঠে এসেছে এই তথ্য। আজকের নিউজ অ্যান্ড নয়েজে সেই বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী ডক্টর শামীম হায়দার তালুকদার আমাদের সঙ্গে আছেন। কথা বলবো এই জরিপে যা উঠে এসেছে তা নিয়ে। ডক্টর শামীম হায়দার তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদেরকে একটু বলবেন আসলে এই জরিপ কবে থেকে কবের মধ্যে আপনারা করেছেন? আমরা মূলত এই জরিপের কাজটা শুরু করি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, এবং আমরা মূলত আমাদের টুলস ডেভেলপমেন্ট এবং এইখানে এই গবেষণাটি করার জন্য আমরা যেহেতু প্ল্যান করি যে আমরা ৩০০টা কনস্টিটিউশন থেকে আমরা ডাটা নিয়ে আসব, সেহেতু আমরা ১২০ জন ডাটা কালেক্টর এবং ৩০ জন সুপারভাইজারকে মূলত ট্রেনিং দেই একদিন করে। 4টা গ্রুপকে আমরা ট্রেনিং দিই, একদিনে 2টো গ্রুপ করে ট্রেনিং দিই। দিয়ে এটা ১৭ এবং ১৮ তারিখে আমরা ট্রেনিং দিই এবং ডাটা কালেকশনটা শুরু করি ২০ তারিখ থেকে এবং এটা জানুয়ারি ১ তারিখ পর্যন্ত আমরা ডাটা কালেকশনটা। আজকে আমরা কথা বলছি আজকে জানুয়ারি ৫ তারিখ। তো আপনাদের এই জরিপ পরিচালিত হয়েছে ২০শে ডিসেম্বর থেকে জানুয়ারি ১ পর্যন্ত। জি। এই সময়ের মধ্যে আপনারা উত্তরদাতাদের কাছ থেকে প্রশ্ন নিয়েছেন এবং কি করেছেন। আপনাদের জরিপে এসেছে যে ৭৭% ৭৭% মানুষ মনে করছেন যে বিএনপি আগামী সরকার গঠন করা তারা এক্সপেক্ট করছেন ৭৭%। এইখান থেকে যেটা বুঝে আচ্ছা কত পার্সেন্ট ভোটার আসলে বিএনপিকে ভোট দেওয়ার মতো ইচ্ছা প্রকাশ করেছেন? এই জরিপে আমি একটু আপনাকে বলে রাখবো, আমরা এটা কবো টুল বক্স ইউজ করি ডাটা কালেকশনের জন্য, যেটা ডিজিটালি উই গট দ্য ডাটা এভরিডে। প্রতিদিনই আমরা এই ডাটাগুলো পেয়ে যাচ্ছিলাম, এটা ট্রেনিং করে আমরা দেখছিলাম যে কী আসে। এখন জরিপে আমাদের টোটাল ১২টা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি, যেটার মধ্যে সোশিও ডেমোগ্রাফিক সহ মূল 4টা প্রশ্ন ছিল। এই 4টা প্রশ্নে একটা আমাদের প্রধান প্রশ্ন ছিল যে এর আগের নির্বাচনে বা সে আগের নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিল অথবা কাকে ভোট দেওয়ার তার ইন্টেনশন ছিল। সেখানে দেখা যায় যে একটা বিশাল পোর্শন অফ মানুষের আপনার ইচ্ছে ছিল তাদের যে তারা আওয়ামী লীগকে ভোট দিবে বা বিএনপিকে ভোট দিবে, বা অনেকে দিয়েও ছিল এরকম, সেখানে জামাতও ছিল। কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখা যায় যে এখান থেকে একটা টার্ন হয় যে তারা ম্যাক্সিমামে এখন বিএনপিকে ভোট দিতে চাচ্ছে। এবং সবচেয়ে যেহেতু আপনারা জানেন যে এইবার নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নাই, সেহেতু আওয়ামী লীগের এই ভোটগুলোর একটা আমি বলবো যে ট্রেন্ড চেঞ্জ আসে, যেটার অলমোস্ট লাইক আওয়ামী লীগের যারা ভোট বলেছিল যে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বা দিতে চাচ্ছিল, এটা ২৭% মতন ছিল। তারা এখন তাদের মধ্য থেকে ৬০% চাচ্ছে তারা বিএনপিকে ভোট দিবে, অ্যারাউন্ড 25% চাচ্ছে যে তারা জামাতকে ভোট দিবে এবং 15% অন্যান্য যে সমস্ত দলগুলো আছে বা ইন্ডিপেন্ডেন্ট এরকম দিবে। এই জায়গাটায় এই আওয়ামী লীগের ভোটগুলোর ট্রেন্ডটা চেঞ্জ হয়। এই ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য দেখা যাচ্ছে যে বিএনপির এখানে একটা বড় একটা সাপোর্ট, বিএনপির যারা কনসিস্টেন্ট ছিল, বিএনপির আগে যারা ইন্টেনশনলি ছিল যে তারা ভোট দিতে চায়, তারা কিন্তু কনসিস্টেন্টলি আমরা যখন ক্রস স্টেপ করে তাদের কনফিডেন্স লেভেলটা দেখি যে তারা সেই জায়গাটায় বিএনপিকে এখনও চাচ্ছে। সেই সাথে সাথে অন্যান্য জায়গার এই যোগগুলো হওয়ার জন্য এটা এখন ৭০%-এর মতন মানুষ বলছে যে তারা বিএনপিকে ভোট দিবে। কিন্তু সরকার গঠন কারা করবে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে অন্য দলকে ভোট দিবে, হ্যাঁ, মনে করেন যে ইসলামিক কোনো দলকে ভোট দিবে বা এনসিপি, কিন্তু তারা মনে করতেছে সরকার গঠন করবে হলো বিএনপি, সেজন্য সেটা পার্সেন্টটা 77% হবে। আপনাদের জরিপে আপনি যেরকম বলছিলেন যে পূর্বের নির্বাচনে আওয়ামী লীগকে যারা সমর্থন দিয়েছিল কিংবা বিএনপিকে যারা সমর্থন দিয়েছিল তারা কোথায় ভোট দিবে না, তাহলে আপনার এখানে উঠে এসেছে ফ্লোটিং ভোটার যেটাকে বলা হয়, অর সুইঙ্গিং ভোট যেটাকে ইসের কথা বলা হয়, সে তাদের একটা উঠে এসেছে।
সুইঙ্গিং ভোটারদের ক্ষেত্রে আসলে আপনাদের কি মনে হচ্ছে? যারা আসলে ডিসাইড করে যে কাকে ভোট দিবে, সেই জায়গাতে ঝোঁকটা কাদের প্রতি বেশি? এখন দেখেন যে আমরা যখন আ এই ডাটা ট্রেন্ড অ্যানালাইসিসটা করি, ট্রেন্ড অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে আপনার নতুন ভোটার আমাদের এখানে আছে অ্যারাউন্ড 6% এর মতন। নতুন ভোটারদের মধ্যে ম্যাক্সিমাম অংশটা তারা চাচ্ছে বিএনপিকে ভোট দিতে অথবা জামাতকে ভোট দিবে। তাদের মধ্যে কিন্তু এই ট্রেন্ডটা বেশি। কিন্তু এজটা যখন বেশি হচ্ছে, সেই এজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এজে তার আগের ট্রেন্ডটা সে এই জায়গাটায় ধরে রাখতেছে। এখন এর মধ্যে তো আপনাকে যেটা আমি আগেই বললাম যে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছিল বা দিতে চাচ্ছে এখন, আগে কতবার ভোট দিয়েছিল, তাদের ভিতরে সবচেয়ে সুইচিংটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তার মানে তাইলে বলতে হয় যে আসলে এই ভোটারগুলোকেই আ সুইঙ্গিং ভোট, ফ্লোটিং ভোট এরা আসলে ইন আ আইডিয়াল সিনারিও এনারা আসলে প্রতিবার এদের আসলে ভোট চেঞ্জ হওয়ার কথা। জি। সরকারের কাজকর্ম দেখে এদেরকে আসলে সেই অর্থে কোনো দলের সমর্থক কিংবা ডাই হার্ড সাপোর্টার কিংবা কর্মীও বলা যাচ্ছে না। এদের আসলে সুইঙ্গিং ভোটার। সেই হিসেবে আপনারা দেখেছেন। আ আপনাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় উঠেছে আপনারা নিশ্চয়ই একটা অঞ্চলভিত্তিক একটা দেখেছেন যে আসলে কোন দলের কদ্দূর সাপোর্টের বেজ আছে। সেইখানে আপনারা কি পেয়েছেন? তো আমরা আ দেখি যে ওভারঅল তো বিএনপির যে পরিমাণ ভোট, সেখানে জামাত ১৯% এর মতন ভোট পায়। কিন্তু অন্তর্ভেদে যখন আমরা যাই, তখন আমরা দেখি যে রাজশাহী, রংপুর এবং চিটাগংয়ে বিএনপির আ ভোটার পার্সেন্টেজটা অনেক বেশি এবং জামাতের অনেক কম। কিন্তু ইন্টারেস্টিংলি বরিশাল এবং খুলনাতে জামাতের সাপোর্টার বা জামাতদের অন্যান্য যে সমস্ত ইসলামিক দলগুলো আছে, তাদের ভোটের ট্রেন্ডটা অনেক বেশি এবং এটা প্রায় আপনার ২৫ থেকে ২৯% এর মতন বরিশাল এবং খুলনাতে দেখা যাচ্ছে যে তারা জামাতকে মনে করে যে তারা সরকার গঠন করবে বা তাদেরকে ভোট দেবে। আর বিএনপির ক্ষেত্রে বলছিলেন যে উত্তরবঙ্গ এবং চট্টগ্রাম জোনে সেইখানে সেইটা কত পার্সেন্ট আপনাদের রেসপন্ডেন্টদের কাছ থেকে সবচেয়ে এসেছে? বেশি হায়েস্ট আপনার আমি যেটা বললাম রাজশাহী, আ রংপুর এবং ময়মনসিংহে এবং চিটাগং। এই ৪ টা জায়গায় হলো বিএনপির আমরা একটা কনফিডেন্স অ্যানালাইসিস করি। যারা বিএনপিকে ভোট দিতে চাচ্ছে এবং তারা মনে করছে যে বিএনপি সরকার গঠন করবে। এখানে প্রায় 95% কনফিডেন্স লেভেল দেখা যাচ্ছে যে বিএনপির প্রতি এদের সাপোর্টটা অনেক বেশি। আপনাদের জরিপে কি পাওয়া গেছে সেটা নিয়ে সামনে আরো আসবো, কথা বলবো। কিন্তু তার আগে আমি আসলে জানতে চাচ্ছি আপনাদের প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি বেসরকারি সংস্থা, এনজিও। বেশিরভাগ সময় কাজ করেছেন আপনারা হেলথ রিলেটেড সেক্টর নিয়ে। আপনি নিজেও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই হিসেবে কাজ করছেন। আপনাদের এই অর্গানাইজেশন, এই সংস্থা এতদিন ধরে যারা আসলে জনস্বাস্থ্যের বিষয় নিয়ে কাজ করছে, তারা হঠাৎ এই ধরনের একটি জরিপ পরিচালনা করার পেছনে মোটিভেশনটা কি এবং কারণটা কি ছিল? না, আমরা মূলত ২০০৩ সাল থেকে কাজ করি এই অর্গানাইজেশন টিম। আমরা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, বাট মেইনলি আমাদের ফোকাসড এরিয়া ছিল হলো হেলথ, নিউট্রিশন, ক্লাইমেট চেঞ্জ, এডুকেশন এসব নিয়ে। গবেষণা একটা আমাদের মূল কাজ, কিন্তু পলিসি অ্যাডভোকেসি আমরা প্রথম থেকেই করি এবং ন্যাশনাল লেভেলে পলিসি অ্যাডভোকেসি কাজ করতে গিয়ে পলিটিক্যাল যে পার্সপেক্টিভগুলো সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় অনেকদিন থেকে এবং আমরা যখন বিভিন্ন গবেষণা করি সেই জায়গাটায় পলিটিক্যাল মানুষের ভিউ, মানুষের ওপিনিয়ন এইগুলোকে মাথায় রেখেই আমাদেরকে পলিসি অ্যানালাইসিসগুলো করতে হয়। সেই জায়গা থেকে এই বছর যেহেতু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইলেকশন এবং আমরা মনে করি যে আমাদের গণতন্ত্রের পথে এই দেশের উন্নয়নের জায়গাটায় এনশিওর করার জন্য পাবলিক ওপিনিয়ন এবং পাবলিকের যে ডেমোক্রেটিক রাইটটা সেটা এনশিওর যেন হয়, সেই জায়গাটায় আমাদের কন্ট্রিবিউশনটা করার জন্য মূলত এই গবেষণা কাজটি করা। আমি জানতে চাচ্ছিলাম, আমরা জানতে চাবো যেহেতু একটি জরিপ, একটি স্যাম্পল সাইজ এবং অঞ্চল ভেদ করে আপনারা রেখেছেন, সেইটার ডিটেলসটা যদি আমাদের বলেন, আসলে আপনারা কি আপনাদের বলতে গেলে আসলে মেথোডোলজির জায়গাটা আসলে কিভাবে কি করেছেন? এটা একটা ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ ডিজাইন। আমাদের টার্গেট ছিল যে প্রতিটা কনস্টিটিউশন থেকে আমরা স্যাম্পল নেব।
তো আমরা যখন স্যাম্পল নেব টার্গেট করি তখন আমরা সিটি কর্পোরেশনের যেহেতু পপুলেশন সাইজগুলো বেশি থাকে সেহেতু আমরা সিটি কর্পোরেশন থেকে 3টা ইউনিট থেকে যেন আমরা তথ্য নিতে পারি এবং সিটি কর্পোরেশনের বাইরে যে কনস্টিটিউশনগুলো সেখান থেকে আমরা 2টি ইউনিট থেকে আমরা তথ্য নিই। মানে সিটি কর্পোরেশনের ইউনিট বলতে ইউনিট ওয়ার্ড সিটি বোঝাচ্ছেন? কর্পোরেশনে আমরা ওয়ার্ড নেই এবং আপনার সিটি কর্পোরেশনের বাইরে কনস্টিটিউশনগুলো থেকে আমরা ইউনিয়ন নেই। এখন সিটি কর্পোরেশনের বাইরে আমরা 2টো করে ইউনিয়ন নেই। সিটি কর্পোরেশনের ভিতরে 3টে ইউনিয়ন 3টা করে ওয়ার্ড নেই, কিন্তু এইগুলো আমরা সব ওয়ার্ড থেকে দৈবচয়ন পদ্ধতিতে র্যান্ডমলি আমরা সিলেক্ট করে নেই যে এই ওয়ার্ডগুলো আসবে। সেখানে আমাদের বায়াসনেসটা ছিল না, আমরা একেবারে র্যান্ডমলি যাই এবং প্রত্যেকটা ইউনিট থেকে আমরা 30টা করে স্যাম্পল আমাদের টার্গেট ছিল। তো আমরা 30টা করে স্যাম্পল নিয়ে আমাদের টোটাল স্যাম্পল আসে হলো 510টির মতন। আমরা পরে যখন ডাটা ক্লিনিং করি সেখান থেকে আমরা 20,495টি ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিসটা তার মানে এই জরিপে জি। উত্তরদাতার সংখ্যা হলো 20,495 স্যাম্পল 400 সাইজ যেটাকে জি। বলতে চাচ্ছি। জি। এই স্যাম্পল সাইজের আবার ওই সোশিও ডেমোগ্রাফিক জায়গাতে যদি আসি, স্যাম্পল সাইজ আসলে পুরুষ নারী কি পরিমাণ ছিল এবং ইনকাম গ্রুপের এটা কেমন? এখানে আমরা composition টা কেমন মূলত ছিল? ইউনিয়নে যখন যাই বা ওয়ার্ডে যখন যাই আমরা একটা জায়গা থেকে একটা বাড়ি থেকে একজনের রেসপন্ডেন্ট নেই। সেই বাড়িতে গিয়ে আমরা বলি যে কে আগ্রহী, হ্যাঁ, এবং কনসেন্ট দেয়। যেহেতু একটা পলিটিক্যাল ইস্যু, আমাদেরকে ভার্বাল একটা কনসেন্ট আমরা নিয়ে তাদের কাছ থেকে তথ্যটা কালেক্ট করি। তো আমরা দেখতে পাই যে বাড়িগুলোতে ম্যাক্সিমামই পুরুষরা দে অ্যাগ্রি টু গিভ দ্য আপনার রেসপন্স করা, মহিলারা আমরা কম পাই। তো সেখান থেকে আমাদের প্রায় 75% রেসপন্ডেন্ট হলো মেল এবং 25% হলো ফিমেল রেসপন্ডেন্ট। আচ্ছা, আপনারা এটা হাউস হোল্ডে গিয়ে করেছেন? Household এ গিয়ে। র্যান্ডম বাইরে প্রত্যেকটা হাউস হোল্ড করেন? থেকে একজন করে আমরা রেসপন্ডেন্ট নিই। তো হাউস হোল্ডে গিয়ে রেসপন্স করার ক্ষেত্রে এইটা আপনারা যেটা বলছেন এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, যে ওরকম ক্ষেত্রে ওরকমই হয় যে বাসার মেল মেম্বারে আসলে আগে আসে। আপনারা এইটাকে অ্যাড্রেস করার জন্য ফিমেল পার্টিসিপেশন বাড়ানোর জন্য আর কোনো এফোর্ট নিয়েছিলেন? তবে ফিমেল পার্টিসিপেশন আমরা যখন আসলে এদের রেসপন্ডেন্টের তো নিজস্ব একটা মতামত, একটা ফ্যাক্টর, একটা হাউস হোল্ডে যখন আমরা বিষয়টা বলি গিয়ে যে আমরা এই জন্য আসছি এবং সেখান থেকে কে তথ্য দিতে একজনকে আমরা নিতে চাই, তখন দেখা যায় যে যেমন এখানে আমাদের ইয়াং গ্রুপদের মধ্যে যেটা 18 থেকে 30, 30 থেকে 31 থেকে 41 বছর, সেখানে আমরা প্রায় 27%-এর মতন রেসপন্ডেন্ট পাই। আমাদের কিন্তু রেসপন্ডেন্টের মধ্যে 80 ইয়ার্সের উপরেও রেসপন্ডেন্ট আছে। তো দেখা যায় যে পুরুষরা দে গিভ দ্য কনসেন্ট, হ্যাঁ, ইজ এ বায়াসনেস অফ আমার পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের কালচারাল যে ব্যারিয়ারগুলো আছে সেখান থেকে এই জায়গাটায় রেসপন্স করতেই করে। যেহেতু আমরা এখানে আমি বলবো যে দিস ইজ আওয়ার লিমিটেশন। আমাদের টোটাল স্যাম্পল সাইজ যেটা আমরা এক একটা কনস্টিটিউশনের 60 থেকে 90টা পর্যন্ত আসে, যেটা একটা কনস্টিটিউশনের টোটাল রিফ্লেক্ট করবে না। তাহলে কনস্টিটিউশন ওয়াইজ যদি তথ্যগুলো দেখতে চাই যে এটা আসলে কতটুকু সেই কনস্টিটিউশনের তথ্য দেবে, সেটা কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করবে না। কিন্তু ডিভিশনাল বা ওভারঅল পার্সপেক্টিভ থেকে যদি আমি তথ্যটা দেখতে চাই, দিস স্যাম্পল ইজ গুড এনাফ টু গিভ দ্য ওভারঅল ন্যাশনাল সিনারিও, পাবলিক ওপিনিয়ন কি দিতে চাচ্ছে সেটা জানা যাচ্ছে। তো লিমিটেশনটা এখানে অবশ্যই আছে। আমরা এখানে জেন্ডারের পার্সপেক্টিভটা যদি ইকুয়ালি করতে পারতাম, এজের জায়গাটা যদি ইকুয়ালি করতে পারতাম, আমাদের এটা অনেক বেশি মনে করেন সায়েন্টিফিক্যালি আপনি রিপ্রেজেন্টেটিভ হতো ইন টার্মস অফ দ্য কনস্টিটিউশন, বাট ইটস এ গুড এনাফ টু ন্যাশনালি একটা ওপিনিয়ন দেওয়ার জন্য এই স্যাম্পলটা একেবারে সায়েন্টিফিক্যালি ঠিক আছে। এটাতে বায়াসনেস কমানোর জন্য কিংবা এটা অথেন্টিসিটি ঠিক রাখার জন্য, মেনটেন করার জন্য আসলে আপনার এই মেথোডোলজিতে কি ইউজ করেছেন? যেহেতু আমরা এখানে কোবো টুল বক্স ইউজ করি, তো আমরা কোয়ালিটির জায়গাটায় কোবো টুল বক্স ইউজ করলে কোন হাউসে গেলে সেটা জিওগ্রাফিক্যাল একেবারে স্পট সহকারে আপনার কোন হাউস হোল্ডে গেল, কতক্ষণে তথ্যটা নিল, সেই জিনিসগুলো আসে। মানে এই কোবো টুল বক্স যেটা বলছেন, এটা বোঝার সুবিধার্থে যদি আমাদের একটু ব্যাখ্যা করেন আসলে এটা কি ডিভাইস বলছেন না মেথোডোলজি? না, এটা কোবো টুলস বক্স হলো কি একটা ডিজিটাল ডাটা কালেকশন টুলস, হ্যাঁ, তাহলে ডিজিটালি এটা অ্যাভেলেবল, যে কেউ এটা ব্যবহার করতে এটা পারে। একটা ডিভাইসের মতো বলবেন? ইটস নট এ ডিভাইস, It's not a ইটস এ device. সফটওয়্যার। Okay, ঠিক আছে। সফটওয়্যার
সফটওয়্যার যেটা আপনি ব্যবহার করে ডাটা কালেকশন করতে পারেন এবং ওইখানে কোয়ালিটিটা অ্যাসিওর করা যায় খুব বেশি এবং ওইখানে ভেরিয়েবলগুলোর যেগুলো আমরা যেহেতু এটা কোয়ান্টিটেটিভ স্টাডি ছিল সেহেতু ভেরিয়েবলগুলোর যে রেসপন্সগুলো সেই রেসপন্সগুলো আপনি ফিক্স করে দিতে পারেন সেই জায়গাটায় আমরা কোয়ান্টিটেটিভ প্রত্যেকটা রেসপন্সের ভেরিয়েবলের জায়গাটায় আমাদের অ্যান্সারগুলো আমরা দলের নামগুলো অন্যান্য যেইগুলো সেগুলো আমরা দিয়ে দিতে পেরেছিলাম। আপনাদের জরিপে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির বিষয়টা উঠে এসেছে। গত সরকারের মিত্র ছিল, অ্যালাই ছিল, আওয়ামী লীগের অ্যালাই হিসেবে। জাতীয় পার্টির ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও দেখি রেসপন্ড এসেছে। সেইখানে জাতীয় পার্টির অবস্থান কেমন দেখছেন? জাতীয় পার্টির যদি আপনি দেখেন জাতীয় পার্টির আগে যে অবস্থা ছিল হ্যাঁ সেটা থেকে এখন আমরা যখন জিজ্ঞেস করি যে আগে ভোট দিয়েছিল যেটা সেই পার্সেন্টেজ থেকে এখন জাতীয় পার্টিতে পার্সেন্টেজটা অনেক কমে আসছে। সো জাতীয় পার্টির এই জায়গাটায় আবার রিজন অনুযায়ী রংপুর রিজনে তাদের ভোটের পরিমাণটা উত্তরবঙ্গে হ্যাঁ একটা একটু স্ট্রং বেশি। হোল্ড হ্যাঁ রংপুরে। একটু বেশি সেইখানে কি সাবস্ট্যান্সিয়ালি কমেছে না সেটা? সেটাও তার মানে কমেছে সেটাও কমেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং একটাই যে জাতীয় পার্টির জায়গাটায় ভোটের সংখ্যাটা অন্যান্য ডিভিশনে যেমন কমেছে সেটা রংপুরেও কমেছে কিন্তু ইন্টারেস্টিংলি জাতীয় পার্টি থেকে বেশ কিছু ভোট আমরা যখন ট্রেন্ডটা দেখতে চাই সেটা জামাতেও গিয়েছে আবার বিএনপিতেও এসেছে। ইভেন হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ভোটার মানে ক্যান্ডিডেট তাদেরকেও তারা ভোট দিবে বলে আমরা ট্রেন্ডটা দেখতে পাই। ইন্টারেস্টিং। আপনারা বলছিলেন যে আপনার ইসের মধ্যে যথেষ্ট কিছু সীমাবদ্ধতা লিমিটেশন ছিল এবং কিছু বিষয় হয়তোবা এর মধ্যে কোনো কারণে ভোটারদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জিনিসগুলো কি অ্যাড্রেস করেছেন? যেমন আপনারা করেছেন 20 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির 1 পর্যন্ত কিন্তু ডাটা কালেকশন ঠিক এই সময়টার মাঝখানে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটে গিয়েছে। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ফেরত এসেছেন, খালেদা জিয়ার ডেথ ওয়াজ অ্যানাউন্সড, একজন স্পটলাইটে থাকা ক্যান্ডিডেট তার হত্যা হয়েছে। তো এইগুলো বিষয়ে কি আপনারা এই সময়ের মধ্যে অ্যাড্রেস করতে পেরেছেন কিংবা এইগুলো আসলে কনসিডার করেছেন আপনার বিশেষ সময়? আমাদের স্টাডিটা একটা কি যে আমরা যেহেতু কোয়ান্টিটেটিভ স্টাডি করি এই জায়গাটায় আন্ডারলাইন কজগুলো অ্যানালাইসিস করার জন্য যে কোয়ালিটেটিভ পার্টটা দরকার ছিল আমাদের স্টাডিতে কোয়ালিটেটিভ পার্টটা ছিল না। কিন্তু যখন আমরা রেজাল্টকে যখন আমরা ডিসকাশন পয়েন্টে নিয়ে আসি তখন আপনি যে ইভেন্টগুলো কথা বললেন সেই সাথে সাথে কিন্তু মনে করেন যে অ্যালায়েন্সগুলো তৈরি হচ্ছিল, আবার দেখা যাচ্ছিল যে বিভিন্ন পার্টি থেকে পদত্যাগেরও বিষয়গুলো আসছে। আমাদের ধারণা যে এইগুলোর একটা বড় ইম্প্যাক্ট আছে। কিন্তু যে ৩টা ইস্যু আপনি বললেন যে হাদির অ্যাসাসিনেশন, তারেক জিয়া দেশে ফিরে আসবেন কনফিউশন ছিল মানুষের মধ্যে এবং খালেদা জিয়ার মৃত্যু এইটার একটা বড় আমি বলবো যে আবেগতাড়িত হওয়ার মাধ্যমে ডিসিশন চেঞ্জে একটা ইফেক্ট আছে বলে আমরা মনে করি। আসছি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত দল নিয়ে। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের জরিপে তাদের জনসমর্থনের ব্যাপারে কি উঠে এসেছে? তো আমরা দেখতে পাই যে এনসিপির জনসমর্থন এখন ভোট দিতে ইন্টেন্ডেড হলো 2.6% মতন এবং এই ভোটের এই জায়গাটায় আমরা কারা এনসিপিকে ভোট দিতে চাচ্ছে সেটা যখন দেখি তখন দেখি যে ইয়াং এজ গ্রুপ 18 থেকে 30 আর হলো 51 থেকে 60 এই বয়সী গ্রুপটার ভিতরেই হলো এনসিপিকে ভোট দিতে চাচ্ছে। কিন্তু অন্য এজ গ্রুপে স্পেশালি আপনার আমি যদি সিনিয়র এজ গ্রুপ বা মিডিল যে এজ গ্রুপটা সেইখানে এনসিপি সেরকম সাপোর্ট মানে 30 থেকে 60 বছর বয়সীদের মধ্যে এইখানে সাপোর্টের বেসটা কম এনসিপির, কিন্তু নতুন ভোটারদের কাছে 30 থেকে 50 এর এজ গ্রুপটার মধ্যে সাপোর্ট কম। 50 প্লাসের সাপোর্ট আছে এবং 18 থেকে 30 নিউ ভোটারদের মধ্যে সাপোর্ট বেশি। আপনার সঙ্গে শেষ করার আগে আরেকটি বিষয় নিয়ে জানছি যে নারী ভোটারদের নিয়ে। সেইখানে আসলে নারী ভোটাররা আসলে কাকে সমর্থন করছেন বেশি কিংবা নারীদের জায়গা থেকে যদি দেখতে চাই আসলে কারা তারা কাকে সরকার গঠন উপযোগ্য মনে করছেন কিংবা তাদের দিয়ে ভোট দেওয়ার ইচ্ছা? খুব ইন্টারেস্টিংলি নারী ভোটারদের মধ্যে আমি
যদি দেখি তাহলে বিএনপির প্রতি তাদের সাপোর্টটা অনেক বেশি। ইভেন যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে আমরা যখন জেন্ডার দিয়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ থেকে কারা বিএনপির দিকে যাচ্ছে, হুম? বা আওয়ামী লীগ থেকে জামাতের দিকে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি নারী ভোটাররা আওয়ামী লীগের যারা দিতে চেয়েছিল তারা এখন বিএনপির দিকে অলমোস্ট সবাই দিতে চাচ্ছে। জামাতে সেরকম না। হুম, হ্যাঁ, জামাতে আবার ওই যে বললাম ডিভিশন ওয়াইজ কয়েকটা খুলনা, বরিশাল এইসব রিজিওনাল ডিভিশনে তার স্ট্রং। মহিলারা একটু ওইখানে এগিয়ে আছেন। তো ওভারঅল নারীরা এবং ওল্ড এজ পিপুলরা, হ্যাঁ, যারা ওল্ড এজের নারীরা তারা অলমোস্ট সবাই হলো বিএনপিকে ভোট দিতে চাচ্ছে। এর পার্সেন্টেজটা কেমন আপনাদের রেসপন্ড থেকে? 71% এর মতন টোটাল নারীদের ইয়েরা ভোট দিতে চাচ্ছে। ডক্টর শামীম হায়দার তালুকদার, নিউজ অ্যান্ড নয়েজে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আরও কথা বলবো যেকোনো সময় আপনাদের জরিপ নিয়ে। দর্শক, আপনারা কি মনে করছেন কোন দল সরকার গঠন করতে পারে? কারা সবচেয়ে বেশি ভোট পাবে? জানান আমাদের কমেন্টের বক্সে, কারণ আমরা চাই কথা চলুক।